পারমাণবিক বিস্ফোরণ এই দুটো শব্দ শুনলেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, তাই না? মনে হয় যেন এটা এমন এক ভয়াবহতা যার সামনে মানুষ একেবারে অসহায়। কিন্তু জানেন, সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতেও সবচেয়ে বড় অস্ত্রটা কিন্তু ভয় পাওয়া নয়, বরং ভয়কে জানা। চলুন আজ আমরা এই ভয়ঙ্কর বিষয়টাকে একটু অন্যভাবে দেখি, বিজ্ঞানের চোখে বোঝার চেষ্টা করি একটা পারমাণবিক বিস্ফোরণ থেকে বাঁচার উপায়গুলো আসলে কি কি। এই কথাটাতেই যেন পুরো সারমর্মটা লুকিয়ে আছে। মানে বিস্ফোরণের সেই ভয়ঙ্কর আগুনের গোলা আর প্রচণ্ড ধাক্কা থেকে যদি কেউ বেঁচেও যায়, তার মানে কিন্তু এই না যে বিপদ কেটে গেছে, না, বরং আসল বিপদটা তো এর পরেই শুরু হয়। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। বিস্ফোরণের প্রথম 1 সেকেন্ড ঠিক কি হয় তখন? চোখের পলকে পরমাণু অস্ত্রটা একটা গ্যাসীয় পিণ্ডে পরিণত হয়, যার তাপমাত্রা সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি। আর তা থেকেই জন্ম নেয় এক বিশাল আগুনের গোলা, যাকে আমরা বলি ফায়ারবল। ভাবা যায়, মাত্র 10 সেকেন্ডের মধ্যে প্রায় 1 মাইল চড়া এক আগুনের গোলা, যার আলো সূর্যের চেয়েও কয়েক গুণ বেশি। এই ফায়ারবল থেকে অনেক আলো আর তাপের শক্তি চারদিকে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে। এই ফায়ারবলের পর ঠিক কি হয়? মূলত দুটো জিনিস প্রায় একসাথেই ঘটে। দুটো প্রধান বিপদ ধেয়ে আসে। 1, থার্মাল ফ্ল্যাশ, মানে তাপের ভয়ঙ্কর ঝলকানি। আর 2, ব্লাস্ট ওয়েভ, অর্থাৎ বিস্ফোরণের প্রচণ্ড শক্তিশালী ধাক্কা। এই তাপের ঝলকানিটা কিন্তু সাধারণ কিছু নয়। বোমার মোট শক্তির প্রায় 1/3 থাকে এই তাপে। এটা অনেকটা একটা বিশাল আতশকাঁচ দিয়ে পুরো শহরে আগুন ধরিয়ে দেওয়ার মতো। এতটাই শক্তিশালী যে বহু মাইল দূর থেকেও এটি মারাত্মকভাবে পুড়িয়ে দিতে পারে আর দাউ দাউ করে আগুন লাগিয়ে দিতে পারে। আচ্ছা, এবার আসি বিস্ফোরণের ধাক্কার কথায়। এই ব্লাস্ট ওয়েভ বোমার প্রায় অর্ধেক শক্তি বহন করে। বায়ুর এই অতিরিক্ত চাপকে বলা হয় ওভারপ্রেশার, আর এই চাপটা মাপা হয় PSI ইউনিটে, মানে পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, মাত্র 5 PSI ওভারপ্রেশারই সাধারণ বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ হয়তো সরাসরি এই চাপটা সহ্য করে নিতে পারে, কিন্তু ভেঙে পড়া দালান বা ঝড়ের বেগে উড়ে আসা কাঁচ আর ধ্বংসস্তূপের আঘাত থেকে বাঁচা প্রায় অসম্ভব। বিস্ফোরণটা ঠিক কোথায় হচ্ছে সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন ধরুন এয়ার বার্স্ট, মানে মাটি থেকে অনেক উঁচুতে যদি বিস্ফোরণ হয়, তাহলে এর ধাক্কাটা অনেক বেশি এলাকা জুড়ে ছড়াবে, কিন্তু তেজস্ক্রিয় ফলআউট তুলনামূলকভাবে কম হবে। অন্যদিকে যদি গ্রাউন্ড বার্স্ট হয়, অর্থাৎ বিস্ফোরণটা মাটি স্পর্শ করে, তাহলে একটা বিশাল গর্ত তৈরি হবে আর ভয়াবহ পরিমাণে স্থানীয় ফলআউট ছড়াবে। বিস্ফোরণে দৃশ্যমান ধ্বংসযজ্ঞ যখন থেমে যায়, তখন শুরু হয় এক অদৃশ্য কিন্তু আরও দীর্ঘস্থায়ী বিপদের খেলা, আর তার নাম হল তেজস্ক্রিয় ফলআউট। তো বিস্ফোরণ শেষ, তার মানে কি বিপদও শেষ? একদমই না, বরং বলা যায় আসল বিপদটা তো মাত্র শুরু হলো। সহজ কথায় ফলআউট কি? এটা হলো বিস্ফোরণের ফলে তৈরি হওয়া তেজস্ক্রিয় ধুলো আর মাটির কণা, যা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে আর তারপর ধীরে ধীরে নিচে নামতে থাকে। প্রথম কয়েকদিন এর সবচেয়ে বড় বিপদ হল অদৃশ্য কিন্তু মারাত্মক ক্ষতিকর গামা রশ্মি, যা আমাদের শরীরের কোষগুলোকে নষ্ট করে দেয়। কিন্তু এখানেই লুকিয়ে আছে বেঁচে থাকার সবচেয়ে বড় আশা। ফলআউটে তেজস্ক্রিয়তা সময়ের সাথে সাথে খুব দ্রুত কমে যায়। একটা সাধারণ নিয়ম আছে, প্রতি 7 গুণ সময় পার হলে তেজস্ক্রিয়তা 10 গুণ কমে যায়। মানে মাত্র 7 ঘন্টা পরেই তেজস্ক্রিয়তা কমে 90% হয়ে যায়, আর প্রায় 2 দিন বা 49 ঘন্টা পর এটা 99% কমে যায়। এটা কিন্তু বাঁচার জন্য একটা বিশাল সুযোগ। আর যেহেতু আমরা জানি যে তেজস্ক্রিয়তা এত দ্রুত কমে আসে, তার মানে হল প্রথম 48 ঘন্টা এই সময়টা যে কোনো মূল্যে টিকে থাকতে হবে। এই সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে পার্থক্য করে দিতে পারে। বাঁচার জন্য মনে রাখতে হবে সহজ 3টে কাজ।
ভেতরে যান, ভেতরে থাকুন আর খবর শুনুন। মানে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সবচেয়ে কাছের কোনো মজবুত দালানি ঢুকে পড়তে হবে। সেখানেই থাকতে হবে, বাইরের দেয়াল থেকে যতটা সম্ভব দূরে। আর অবশ্যই রেডিও বা অন্য কোনো মাধ্যমে সরকারি নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হল, ভালো আশ্রয়কেন্দ্র মানে কি? সবচেয়ে ভালো হল ইট, পাথর বা কংক্রিটে তৈরি দালান, বেসমেন্ট বা মাটির নিচের ঘর, অথবা কোনো বড় বিল্ডিংয়ের একেবারে মাঝখানের কোনো ঘর সবচেয়ে নিরাপদ। মূল ব্যাপারটা হল আপনার আর বাইরের পরিবেশের মধ্যে যত মোটা আর ভারী দেয়াল থাকবে আপনি ততটাই নিরাপদ। আর কোনগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে একেবারেই কাজ করে না? গাড়ি, তাঁবু বা ওই ধরনের কোনো অস্থায়ী কাঠামো, এগুলো মারাত্মক গামা রশ্মি থেকে প্রায় কোনো সুরক্ষাই দিতে পারে না। তাই এগুলোতে আশ্রয় নেওয়ার কথা ভাবাও যাবে না। এই কথাটা হয়তো শুনতে খুব কঠিন লাগবে, কিন্তু এটাই সত্যি এবং সবচেয়ে জরুরি। কোনো অবস্থাতেই পরিবার বা পোষা প্রাণীকে খুঁজতে বাইরে যাওয়া যাবে না। সবাই যদি নিজ নিজ জায়গায় সঙ্গে সঙ্গে আশ্রয় নেয়, তবেই সবার বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাইরে বের হওয়া মানে নিজেকে তো বটেই, অন্যদেরও মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলা। আচ্ছা, ধরুন তাৎক্ষণিক বিপদটা কেটে গেল, কিন্তু তারপরও যারা বেঁচে থাকবেন তাদের মুখোমুখি হতে হবে দীর্ঘমেয়াদী এবং কঠিন সব চ্যালেঞ্জের। একটা বড় আকারের পারমাণবিক যুদ্ধের পর যে বিশ্বব্যাপী প্রভাব পড়তে পারে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা ধারণা হল নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীত। আমরা কি সত্যিই সেই পরিস্থিতি থেকে বাঁচতে পারব? যখন হাজার হাজার শহরে আগুন লাগবে, তখন আকাশটা ঢেকে যাবে কালো ধোঁয়া আর কালির চাদরে। এই কালি বায়ুমণ্ডলের এত উপরে চলে যাবে যে সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতে পারবে না। ফলস্বরূপ বিশ্বজুড়ে তাপমাত্রা এতটাই কমে যেতে পারে যা হয়তো গত বরফ যুগের চেয়েও ভয়াবহ হবে। আর এর মানে একটাই, বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ। দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো কিন্তু কম নয়। প্রথম কয়েক সপ্তাহে চলবে মারাত্মক চিকিৎসা সংকট আর অবশিষ্ট তেজস্ক্রিয়তার প্রভাব। কয়েক মাস পর থেকে শুরু হবে বিশুদ্ধ খাবার আর জলের অভাব। আর পরিবেশকে পুনরুদ্ধার করে সমাজকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়তো লেগে যাবে বহু বছর, এমনকি কয়েক দশক। চলুন পুরো বিষয়টা একবার খুব সংক্ষেপে দেখে নিই। বিস্ফোরণ আর তাপ থেকে বাঁচার সেরা উপায় হল দূরত্ব আর মজবুত আশ্রয়। প্রাথমিক তেজস্ক্রিয়তা থেকে বাঁচার উপায়ও হল দূরত্ব এবং শিল্ডিং বা ঘন আড়াল। আর সবচেয়ে দীর্ঘস্থায়ী বিপদ অর্থাৎ ফলআউট থেকে বাঁচার সেরা উপায় হল সময় আর শিল্ডিং। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিপদটা সম্পর্কে ভালোভাবে জানাই হল তার থেকে বাঁচার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ যখন আমাদের কাছে জ্ঞান থাকে, তখন ভয়টা আর আমাদের নিয়ন্ত্রণ করে না, বরং আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারি। আর সবকিছুর শেষে যে একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য থেকে যায়, তা হল, এমন একটি ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর মানব সমাজ কি নিজেকে আবার নতুন করে গড়ে তুলতে পারবে? এই প্রশ্নটাই হয়তো আমাদের মনে করিয়ে দেয় পারমাণবিক অস্ত্র প্রতিরোধের গুরুত্ব